হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। যদি এমনটা হতো তাহলে ধর্ষণ ও রোমান্সের কাতারেই পড়তো। আজকাল মানুষ ভুলেই গিয়েছে চোখে চোখ রেখে হাতে হাত ধরে কিংবা প্রেয়সীর চুলে হাতের চুড়িতে রোম্যান্স খুঁজে পাওয়া যায়, নাকি প্রেয়সীর নাভির গভীরতা পরিমাপে কিংবা তার দেহাকৃতির অঙ্গভঙ্গিতে। হ্যাঁ, শারীরিক চাহিদা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বাসর রাতে কী হয় এটা তো আর বলে বেড়ানোর কথা না। মানুষ বুঝে ভাই, কিন্তু একদল মানুষ এটা নিয়েও কটূক্তি করবে, কারণ তাদের চোখে নিজের মতবাদ সঠিক। অন্য সবাইকে এরা মানুষ মনে করে না। অন্যকে ছোট করে এরা যা আনন্দ পায়, হয়তো এই আনন্দ এদের একদিন কাল হয়ে দাঁড়ায়। প্রকৃতি নিয়ম প্রতিশোধ নেওয়া তুমি ছেড়ে দিলেও প্রকৃতি ছাড়বে না, কারণ কার্মা ইজ এ বিচ। তুমি হয়তো বলবে আজ সন্ধেবেলা আমি যা করেছি তা কি, সেটা আমার হিংস্রতা ছিল। ভালোবাসা মাঝে মধ্যে মানুষকে হিংস্র করে তোলে, কিন্তু আমার কোনো আফসোস নেই। তোমার জন্য আমি যেমন হিংস্র, স্বার্থপর, ঠিক তেমন আমার ভালোবাসায় তোমাকে সিক্ত করতেও সবসময় প্রস্তুত। অতসীর কবিতা আবৃত্তি করার শায়ানকে মুগ্ধ করে। আজ ব্যতিক্রম হয়নি। কালো সবুজ রঙের শাড়ি, হাত খোপা এসব যেন বারবার বাধ্য করে প্রেমে পড়তে। ইদানিং সিগারেটের নেশা হয় না যতটা হয় অতসীর কথায়। ইজি চেয়ারে বসে নিজের কাছে নিয়ে আসে। অতসীর চুলে হাত বুলোতে বুলোতে শায়ান জিজ্ঞেস করলো। অতসী ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সব থেকে রহস্যময় চরিত্র তো শায়ান, কিন্তু এখন যা বললো সব মাথার উপর দিয়ে গেছে। কি বোঝালো মিস্টার মাহমুদ? কিন্তু এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, তাই তো কথা না বাড়িয়ে অতসী চুপচাপ বিছানায় গাটা এলিয়ে দিল। এভাবেই দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে অতসী একবারের জন্য রুম থেকে বাইরে যায়নি। পুরো সংসার সাজিয়েছে এই রুমেই। সারাদিন কেটে যায় অনলাইনে কাজ করে, না হয় বই পড়ে। সময় মতো খাবার চলে আসে রুমে। তিতির পাখি, বারান্দার ছোট্ট বাগান, এসব অতসীর সাথে। সায়ান অফিস থেকে এসেই প্রথমে অতসীর কাছে আসবে, কিছুক্ষণ থেকে অনামিকের কাছে চলে যায়। অনামিকা যে সায়ানকে সেদিনের জন্য প্রশ্ন করেনি এমন কিন্তু নয়, করেছিল, কিন্তু সায়ান কোনোভাবে কাটিয়ে নিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো অনামিকা সায়ানের থেকে দূরত্ব মেপে চলে। হিসেব মতো অনামিকার চাহিদা বেশি থাকবে, সায়ান অধিকার সব চাইবে, কিন্তু এসবে বড্ড অনীহা। একদিকে অবশ্য সায়ানের জন্য ভালোই হয়েছে, কারণ অনামিকা যদি অধিকার চাইতো তাহলে কি যে হতো। ইভাদ এসেছিল অনামিকাকে দেখতে। আপাতত সব ঠিক, এখন উচিত অনামিকার রিপোর্ট সম্পর্কে জানানোর। কিন্তু যদি হিতে বিপরীত হয়, হ্যাঁ? অনামিকার স্বাস্থ্যের কথা চিন্তা করে ইফাদ আরেক দফা পিছিয়ে এলো। অতসীর সাথে দেখা করতে চায় ইফাদ। সায়ান এক প্রকার বন্দি করে রেখেছে। ভালোবাসার বিভিন্ন রূপ ইফাদ দেখেছে, খুব অল্প সময় দেখেছে। অতসীর জন্য সায়ার পাগলামো, ধ্যানের জেদ, অতসীর বন্ধুত্ব কিংবা রাইমার আত্মত্যাগ, সব যেন এক একটি জীবন্ত উদাহরণ। অতসীর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিল ইফাদ। এই কথা সে কথা, কত কথা হলো। আফরিন ইফাদের সম্পর্ক ঠিক করতে বেচারিকে বেশ ভুগিয়েছে। কিন্তু দিন শেষে অতসী সব সামলে আফরিনকে বাধ্য করেছিল ফিরে আসতে। তাই হয়তো ইফাদ আফরিনকে পেয়েছে আর তারা দুজন এক হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে রাইমা দিহানের সম্পর্কে বিনা দ্বিধায় জিজ্ঞেস করে অতসী। ইফাদ সবটা বলে, বিয়ের কারণ, দিহানের নেশায় করা ভুল সব বলে। অতসী চুপচাপ শুধু শুনছিল। রাইমা কেন এসব বলেনি? কিছু ধারণা সে করেছিল, কিন্তু এতটা? ইফাদের কথা শুনে অতসী দীর্ঘশ্বাস ফেলে। এছাড়া আর কি বা করার আছে? তবে হ্যাঁ, এটা বিশ্বাস আছে রাইমা ঠিক দেহানের মনে জায়গা করে নিতে পারবে। দ্রুত ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে চেক ইন করলো রেদওয়ান। লাস্ট মোমেন্টে আজ দেশে ফিরেছে সে। অনেক প্রশ্নের জবাব চাই। ভালোবাসার প্রত্যাখ্যান করেছিল, তার জন্য মাপ চাই, কিন্তু আদৌ কি পাবে? না, না পারতে তো হবেই। প্রায় 17 মাস পর আজ তার একটু দেখা পেয়েছে। মেয়েটা উধো হয়ে গিয়েছিল, ফিরিয়ে দিবে তো দিক না, কিন্তু একবার তার সামনে গিয়ে দাঁড়াবে। ভালোবাসার দাবি নিয়ে নয়, ক্ষমার জন্য, নিজের সন্তান অস্বীকার করার পাপ থেকে মুক্তির জন্য। কিন্তু কিন্তু এই পথ যে কখন শেষ হবে? ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো সায়ান। আজ বড্ড বেশি দেরি করে ফেলেছে। অথচ প্রায় ঘুমিয়ে গিয়েছিল। সায়ান এসে টেনে টুনে খাইয়ে দিতে আবার ঘুম। রাতের খাবার সায়ানের হাতে খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে অতসীর। ফ্রেশ হয়ে এসে অতসীর পাশে শুয়ে এক হাতে নিজের দিকে টেনে ঘুমের দেশে পাড়ি জমায় সায়ান। কারো হালকা চিৎকারে ঘুম ভাঙলো অতসীর। চোখ বুঝে নিজেকে আবিষ্কার করলো সায়ানের বুকে। আদৌ ঘুমে চোখ মেরে তাকাতে একজনকে দেখতে পেল অতসী। হঠাৎ গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বুকের মাঝখানে কেমন জ্বালা পড়ার অনুভূতি। বা হাতে সায়ানের বুকের কাছটা টি শার্ট খামছে ধরে অতসী অস্ফুট স্বরে বলে উঠল, অনা আপু, তুই এখানে? অতসী খুব দ্রুত উঠতে চেষ্টা করেও পারে না। এদিকে অনামিকা ঠায় দাঁড়িয়ে আছে, পরনে
হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো বদ্ধ অগোছালো। শরীর বেশ ভালোই লাগছে, স্বাস্থ্য ভালো হয়েছে আগের থেকে একটু। অতসী যতই উঠতে চাইছে সায়ান আশ্রে বিশ্রে আবদ্ধ করে নিচ্ছে বারবার। অতসীর ডাক সায়ান গ্রাহ্যই করছে না। এদিকে সায়ান ঘুমের মাঝে ভাবছে হয়তো আজান দিয়েছে তাই অতসী উঠতে চাইছে। সায়ান অতসী শক্ত করে দু হাতে আঁকড়ে ধরে টেনে শুয়ে দিয়ে অতসীর কাঁধে মাথা রাখলো। অনামিকা চোখের সামনে সব স্পষ্টত ঘটছে। এদিকে অতসীর ছটফটানো বেড়েই চলেছে। এবার সায়ান চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এমন করছো কেন? বাহিরে এখন আলো ফোটেনি তো। কাঁপা কাঁপা কণ্ঠে অতসী বলল, আপু, আপু ঘুমে আছে, প্লিজ ঘুমাতে দাও। না সায়ান, আমি ঘুমে নেই। ভাগ্যিস আমার ঘুম ভেঙেছিল, না হলে তো। অনামিকের কণ্ঠস্বরে সায়ান উঠে বসে। দরজার দিকে তাকাতে অনামিকাকে দেখতে পায়। এক হাতে দরজায় ভর দিয়ে হেলানো ভাবে দাঁড়িয়ে আছে সে। কিন্তু এই দরজা তো। নিজেকেই মনে মনে গালি দিল সায়ান। ফোনে কথা বলার সময় এতটা ব্যস্ত ছিল যে দরজা ঠিকমতো লাগিয়েছে কিনা খেয়াল করেনি। সায়ানের চিন্তার ঘোর কাটলো যখন অতসী দ্রুত নেমে গিয়ে অনামিকার দু হাতে আঁকড়ে ধরে বলতে শুরু করেছে, আপু তুই ভুল বুঝছিস। আসলে অনামিকা অতসীকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, ভুল? অতসী নিজের স্বামীকে বোনের বিছানায় দেখে আমি ভুল ভাবছি, নাকি আমার বোনকে আমার স্বামীর বুকে দেখেছি বলে ভুল করেছি? তুই না চলে গিয়েছিলি? কখন আসলি? আপু প্লিজ শান্ত হও, চিৎকার করো না। তোমার স্বাস্থ্যের জন্য। চিৎকার? লজ্জা করছে না তোর আমার সংসার এভাবে শেষ করে দিতে? আরে ও তো পুরুষ মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে রাস্তার মেয়ের মতো সব বিলিয়ে দিলি? আপু আমার কথা শোনো। বাবা ঠিকই বলে, তুই রাস্তার মেয়ে। আসলে তুই রাস্তার মেয়ে না, তুই বাজারি মেয়ে। ছোটবেলা থেকে আমার সব কিছুতেই তোর চাই, তাই এভাবে আমার স্বামীকে কেড়ে নিলি। সমাজে কি পরিচয় দিবি নিজের? সায়নের রক্ষিতা বলে? অতসী এই পর্যায়ে অনামিকার পায়ে বসে পড়ে, পা ধরে মিনতির সুরে বলতে থাকে, আপু তুই যা বলবি আমি মাথা পেতে নিব, কিন্তু এবার শান্ত হয়ে যাও। সায়ান এতক্ষণ চুপ থাকলেও এবার এগিয়ে এসে বলল, অতসী আমার স্ত্রী, লিগ্যাল ওয়াইফ, আশা করি তুমি বুঝেছো। স্ত্রী মানে? অতসী তোমার স্ত্রী হলে আমি কে সায়ন? তুমি আমার প্রথম স্ত্রী। সায়ানের কথায় অনামিকা দরজা ঘেঁষে বসে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে খুব সহজ গলায় বলল, তোমরা দুজন আমাকে এভাবে ঠকাতে পারো না। সায়ন মাহমুদ, তুমি অতসীকে ছাড়বে, এমনকি এক্ষুনি তালাক দিবে? সম্ভব নয়। সব সম্ভব। তুমি মুখে মুখে এখনই 3 তালাক না দিলে আমি কিছু করে বসবো। অতসী চুপচাপ উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলে, আপু আমি চলে যাচ্ছি, প্লিজ তুই শান্ত হও। কোনোদিন ফিরে আসবো না। আমার জন্য তুই অনেক হারিয়েছিস, আর হারাতে হবে না। সায়ান অতসীর হাত খুব শক্ত করে ধরে, হাত ধরে টেনে একদম নিজের সাথে মিশিয়ে অনামিকার মুখোমুখি দাঁড় করে। অনামিকা, এটা তোমার জীবনের একটা সত্যি, তুই মানতে বাধ্য। তোমার যতটা অধিকার ঠিক ততটা অধিকার অতসীর। আমি মানি না। কথা শেষ করার আগেই অনামিকা অতসীর হাত ধরে টান দিয়ে ধাক্কা দেয়, যার ফলে অতসী পাশে রাখা ল্যাম্পের স্ট্যান্ডের কাছে ফ্লোরে ধপ করে পড়ে যায়। এদিকে অনামিকা নিজেও সেন্সলেস হয়ে সায়ানের পায়ে লুটিয়ে পড়ে। রাত প্রায় 2:23। দিহান ইফাত চলে এসছে। অনামিকা ব্লাড প্রেশার পায় 180/130, যেখানে নর্মাল 120/80। অনামিকার মাইনর অ্যাটাক হয়নি, এটাই বেশি। এত দ্রুত ব্রেইন হয়তো নিতে পারছে না, কিন্তু যদি বেশি জোর দেওয়া হয় অনামিকা মারা অব্দি যেতে পারে। ইফাত বেশ রেগে আছে। এতটা কেয়ারলেস সায়ান কিভাবে হতে বলো? অনামিকার লাইফ রিস্ক। হ্যাঁ, মেয়েটা যা করেছে হয়তো ঠিক না, কিন্তু সত্যতা এখনো প্রমাণ হয়নি। তাছাড়া কারো লাইফ নিয়ে এমন রিস্ক নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু দিহানের দৃষ্টি অতসীতে স্থির। মেয়েটা অনবরত কাঁদছে, দরজার হাতল ধরে ঠায় দাঁড়িয়ে আছে। দিহানের প্রচন্ড ইচ্ছে করছে অতসীর কাছে এগিয়ে গিয়ে খুব শক্ত করে 2 হাত ধরতে, সাহস দিতে। লেডি, আমার লেডি লাগ, তুমি চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস, আজ 2 হাত ধরার অধিকার নেই, না আছে সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা। জেদ এতটা কেড়ে নেবে জানলে দিহান হয়তো জীবন থেকে জেদ শব্দ মুছে ফেলতো। দীর্ঘশ্বাস ফেলে সায়ানের দিকে আগালো দিহান। মাঝে মধ্যে পুরুষ মানুষের এমন অনেক কিছুই মেনে নিতে হয়, যার কারণে তার হৃদয়ে অনবরত রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু তবুও মেনে নিতে হয়। কারণ পুরুষ জাতি এমন এক জাতি, তাদের ভিতরে জ্বলে পুড়ে খাক হয়েছে, তবুও তাদের চেহারায় যেন সামান্য আঁচ না আসে। অতসী দরজার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কেন সেদিন সে চলে গেল না? বারবার
কেন সবার সুখের পথে বিষাদের রূপ নিয়ে আসে? কেন? বাবা হয়তো ঠিকই বলে। আমি মেয়েটাই খারাপ, মন্দ ভাগ্য নিয়ে এসেছি সবার জন্য। আচ্ছা, আমার কি দোষ? আমি তো বলেছিলাম না আমি মিস্টার মাহমুদের সাথে বিয়ে দিতে। জোর করে কেন আমাকে নিয়েই এসব হলো? বাড়ির ভাঙার ফুলোটা ব্যবহার হয় সব আবর্জনা পরিষ্কারে, কাজ শেষে ফেলে রাখা হয় কোনো একটা কোনায়। আজকে নিজেকে বড্ড তেমন মনে হচ্ছে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো অতসী। বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই গার্ডসগুলো বাধা দিল। পায়েও যেন শক্তি নেই, তাই তো অতসী গেটের পাশটায় ঠায় বসে আছে। একটা মেয়ে কোথায় যাবে, কি করবে, কি হবে আগামী সে জানে না, তবে নিজের বোনের ক্ষতি তো আর করতে পারবে না। অতসী এখানে থাকলে সায়ন কোনোদিন অনামিকাতে আসক্ত হতে পারবে না, তাই আমাকে দূরে সরে যেতেই হবে। এমন হাজারো এ কথা সে কথা ভাবছিল অতসী। ভালোবাসা, আমি তোমাকে নিয়েই সবচেয়ে বেশি বিব্রত আজ। তোমাকে নিয়েই এমন আহত, এত অপরাধী, এত অসহায়। তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই, তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারি। মহাদেব সাহা। সায়নের কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে অতসী। সায়ন এসে চুপচাপ অতসীর পাশে বসেছে। অতসীর ঠোঁটের কোনায় লেগে আছে রক্ত। আস্তে ধীরে এগিয়ে যায় রক্তিম ঠোঁটের প্রান্তে। আজ সায়ন অন্য এক নেশায় ডুব দিয়েছে। যেন নেশা যেন গভীর থেকে গভীরতম। মানুষের রক্তে আলাদা এক স্বাদ আছে। সত্যি কি তাই, না এই স্বাদ শুধুই অতসীর? কোনটা? আমিনুল সাহেব অনামিকার মুখোমুখি বসে আছে। পুরোটা বিষয় সব নিজের মুখে অনামিকাকে জানিয়েছে সে। সায়ান অতসীর বিয়ে সে নিজে দিয়েছে, এটা সে স্বীকার করে নিয়েছে। অনামিকার দৃষ্টি বাইরের দিকে। শান্ত স্বরে আমিনুল সাহেবকে প্রশ্ন করলো, আমি যদি আপনার নিজের সন্তান হতাম তাহলে কি এমন করতে পারতেন? অনামিকার এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে আমিনুল সাহেব। অনামিকা তার সন্তান নয়, এটা অনামিকা জানে কিভাবে? না, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। এমন কেন বলছো? তার ছেলের সাথে এসে অনামিকা জবাব দিল, আমি জানি আপনি আমার বাবা নন মামা, আমার মায়ের ভাই। তাই তো আজ আপনি এমন করতে পেরেছেন। তুমি ভুল বলছো মা, আমি তোমার। আমার সুখের জন্য? কেমন সুখের জন্য আপনি এমন করেছেন? কি সুখ পাচ্ছি আমি? অনামা, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তারা হয়তো আমার জন্য এমন সিদ্ধান্ত কোনোদিন নিত না। এমন সময় সায়ান ইফাত রুমে প্রবেশ করলো। অথচ চুপচাপ রাইবার হাত ধরে বাইরে অপেক্ষা করছে। 5 মিনিট পর দিহান আসলো। দিহান এসে অনামিকার মুখোমুখি বসে আছে। কিছুটা সময় নিয়ে অনামিকাকে দিহান জিজ্ঞেস করলো, অনামিকা, তুমি ঠিক আছো? অনামিকা চুপ করে বসে আছে, দৃষ্টি এখনো বাইরের দিকেই। কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো আছে সে, বেশ ভালো। এতটা ভালো যে তার মনে হচ্ছে পুরো পৃথিবী যেন শুধু তাকেই ভালো রেখেছে। দিহান আবারও বলতে শুরু করে, অনামিকা, আমার কিছু প্রশ্নের উত্তর চাই। সায়নের মা যখন তোমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে যায়, তখন তুমি আন্টিকে জানোই তা বলে অপমান করো। ঠিক তার কয়েকদিন পর সায়নের সাথে দেখা করে সব দোষ অস্বীকার দাও। এর কারণ জানতে পারি? অনামিকা তবুও নিশ্চুপ। আমিনুল সাহেব দিহানকে থমকে ওঠে, কারণ এখন এসব প্রশ্ন করার সময় নয়। অনামিকা অসুস্থ, কিন্তু দিহান অনড়। আজ সে হাজারো প্রশ্ন নিয়ে অনামিকার সামনে, কারণ এগুলো না জানা অবধি কোনো সিদ্ধান্তে কেউ পৌঁছতে পারছে না। কিছু সময় পর অনামিকা বিছানা ছেড়ে উঠে অতসীর দিকে এগিয়ে যায়। খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমার সব কেড়ে নিলি কেন রে? সারা জীবনের শোধ একেবারে তুলে নিলি? অনামিকা হঠাৎ হিংস্র হয়ে ওঠে। অতসীকে আঘাত করতে লাগলে ইফাত গিয়ে সামনে দাঁড়ায়। রাইমাকে আগেই ধাক্কা দিয়েছে। সায়ানের পায়ের কাছে পড়েছে সে। সায়ান দুহাতে রাইমাকে তুলেছিল। মেয়ে মানুষের এত শক্তি কোত্থেকে এলো ভেবে পায় না ইফাত। খামছে গলার পাঁচটা রক্ত বের করে ফেলেছে ইফাতের। দিহান সায়ান পেছন থেকে অনামিকাকে ধরলেও অনামিকা শান্ত হচ্ছিল না। বাধ্য হয়ে ইফাত দ্রুত সিডেটিভ দিল। চিৎকার করে কিছু সময় পর ঘুমিয়ে পড়ল। রাইমার হাতে হ্যান্ডরাব দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল অতসী। ইফাদের গলা সে নিজেই পরিষ্কার করে দিয়েছে। আমিনুল সাহেব চুপচাপ বসে আছে। অনামিকা এরূপ যেন তাকে চিন্তায় ফেলে দিয়েছে। ইফাত সিদ্ধান্ত নিয়েছে অনামিকাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাবে, অথবা এখানে কল দিয়েই নিয়ে আসবে। 2 ঘন্টার ভিতর একজন মনোবিজ্ঞানী চলে আসলো। সম্পূর্ণ কথা শোনার পর সে হিপনোটিজমের পরামর্শ দিল। হিপনোটিজম, হিপনোটাইসিস কিংবা সম্মোহন বিদ্যা প্রাচীনকাল থেকেই প্রচলিত এই মানব সমাজে। একজনের চরম প্রস্তাবনা, তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা অন্যের মনকে প্রভাবিত করা এবং পরিচালনা করাকেই বলা হয় হিপনোটিজম। অষ্টাদশ শতকে সম্মোহন বিদ্যার নামকরণ করা হয় মেসমেরিজম।
অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ডক্টর ফ্রান্স অ্যান্টন মেসমার সম্মোহন বিদ্যার চর্চা শুরু করেন। ফলে এর ব্যাপক প্রচার শুরু হয় এবং ডাক্তারবাবুর নাম অনুসারে সবাই একে মেসমারিজম বলতে থাকে। এটি এক ধরনের চরম প্রস্তাবনার শিথিলতা এবং তীব্রতার কল্পনার শক্তির দ্বারা একটি অস্বাভাবিক স্বপ্নায়ন, মোহগ্রস্তের অবস্থা বৈশিষ্ট্য বর্ণনা করা, যা অনেকটা ঘুমের মতো মনে হলেও আসলে ঘুম নয়, কারণ বিষয়টি পুরো সময় জুড়ে সজাগ থাকা। অধিকাংশ সময় একে দিবা স্বপ্নের মতোই মনে হয়, অথবা কোনো বই বা মুভিতে নিজেকে হারিয়ে ফেলার মতো। হিপনোসিস চলাকালীন সময় মস্তিষ্কের সচেতন অংশগুলোকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে ওই ব্যক্তির বিক্ষিপ্ত চিন্তাগুলোকে কেন্দ্রীভূত করা হয় এবং তাকে রিল্যাক্স করার দিকে মনোনিবেশ করা হয়। যখন আমাদের মন কোনো একটা নির্দিষ্ট দিকে নিবিষ্ট হয়, কেন্দ্রীভূত হয়, তখনই আমরা শক্তি অনুভব করি। যখন কোনো ব্যক্তি সম্মোহিত হয়, তখন আমরা তার মাঝে কিছু শারীরিক পরিবর্তনও লক্ষণীয় হয়, যেমন তার নাড়ির স্পন্দনও কমে যায়, শ্বাস প্রশ্বাসও কমে যায়। এই সময় ওই ব্যক্তিকে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে বা বিশেষ কোনো নির্দেশনা প্রদান করা হয়। সম্পূর্ণ বিষয় ডক্টর নাতাশা সায়ানদের বুঝিয়ে বলল। প্রশ্নের উত্তরগুলো যে চাই তাই এই পদ্ধতি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর অনামিকা, একজন নারী পারে সন্তানকে যে কোনোভাবে গড়ে তুলতে। সন্তান কেমন হবে নির্ভর করে মায়ের উপর। সন্তানের শৈশব হলো কাদা মাটির মতো, মা যেমন চায় তেমন শিক্ষা দিয়ে সন্তানের মনুষ্যত্বের কাঠামো তৈরি করতে পারে। তারপর বাস্তবতার শিক্ষা দিয়ে সেই কাঠামোকে শক্ত মজবুত তৈরি করার ক্ষমতা শুধু রাখে মা। মায়ের অবদান সন্তানের জীবনে সব থেকে বেশি। বাবা চাইলেও মায়ের কমতি পূর্ণ করতে পারে না। নারী কি নদীর মতো? নারী কি পুতুল? নারী কি নীরের নাম টবে ফুল ফুল? নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা? নারী কি চৈত্রের চিতা নিমিলিত হিনীলা? হেলাল হাফিজ। নারী চাইলে গড়তে পারে, ভাঙতে পারে। অতসীর মা নিজের মাঝে কুকড়ে যাচ্ছে, কারণ সে চাইলে অনামিকার প্রতি যত্নশীল হতে পারত। তাহলে অতসীর প্রতি তার বাবার এমন মনোভাব কেটে যেত শুরু থেকেই। অতসী জন্মের পর থেকে সে অতসী অনামিকাকে আলাদা চোখে দেখেছে। খুব কি ক্ষতি হতো যদি দুজন মেয়েকে নিজের বুকে সমানভাবে আগলে রাখতো? হয়তো পারতো। তাহলে তো আজ দুই মেয়ের জীবনে এমন পরিস্থিতি আসতো না। ডক্টর নাতাশা কিছুক্ষণ সময় নিয়ে অনামিকাকে আবার জিজ্ঞেস করে, তুমি কি মিসেস মাহমুদকে চেনো? অনামিকা ধীর গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমার শাশুড়ি মা। তার সাথে তোমার প্রথম দেখা কোথায় হয়? নানা বাড়ি। তুমি কি তাকে আগে থেকে চিনতে? না, অপমান করেছিলে কেন? আমি করতে চাইনি, কিন্তু সে যখন আমাকে আংটি পরাতে এসেছিল তখন আমার এটা ছাড়া কোনো উপায় ছিল না। কেন? কারণ কি কারণ? আমি আচ্ছা, বাদ দাও। তাহলে পরে কেন সায়ানের সাথে দেখা করেছিলে? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? অতসীর জীবন থেকে সব ভালোবাসার মানুষ কেড়ে নিতে। কেন? অতসী তোমার বোন। আমিও মানতে চেয়েছি, বারবার চেয়েছি। যখন যখন সব ভুলে মায়ের কাছে গিয়েছি, শুধু শান্ত অপমান ছাড়া আর কিছুই পাইনি। আমারও মা চাই। বাবার আদর ছিল, কিন্তু মা তো মাই। জীবনের সব থেকে খারাপ সময় পার করেছিলাম আমি। ভালোবাসার প্রত্যাখ্যান, একটা নতুন সত্তা, কেরিয়ার, সব কিছুতে আমাকে জেঁকে ধরেছিল। আমি চাইলেও মুক্ত হতে পারছিলাম না। তখন আমার মায়ের কোল বেশি প্রয়োজন ছিল। কিন্তু যেদিন আমার মায়ের অবহেলার কারণে আমি আমার নিজের ছোট্ট সত্তা হারিয়ে ফেলি, সেদিন থেকে আমি আর প্রতিশোধের নেশায় মেতে উঠেছিলাম। সায়নের সাথে দেখা করে সব দোষ অতসীর দেওয়া ছিল আমার ইচ্ছাকৃত। কারণ সায়নের মা বুঝতে পারেননি সায়নের পছন্দ কে ছিল। এরপর সব ভালোই চলছিল। সায়নের সামনে নিজেকে ভিকটিম প্রমাণ করা, অতসীর দোষ সব। কিন্তু ঝামেলা বাঁচলো তখন, যখন সায়ান অতসীকে কিডন্যাপ করতে যায়। আমি উল্টো চাল দিয়ে নেক্সট মোমেন্টে অতসীর জায়গা নিজেকে কিডন্যাপ করিয়ে নিয়েছিলাম। আমি জানতাম সায়ন এদিক দিয়ে অনেক দায়িত্বশীল মানুষ, কারণ তার জন্য একটা মেয়ের সম্মানহানি সে মেনে নেবে না। হলো ঠিক তাই। এরপর খুব দ্রুত আমাদের বিয়ের সব ফাইনাল, কিন্তু আমি বিয়েটা করতে চাইনি। আবার যখন যখন অতসীর কপালে মা চুমু দিত, তখন আবারও পুরনো ঘা সতেজ হতো। প্রথমে আমার মা, বাবা, পরে সন্তান হারিয়ে আমি যেন আহত সিংহী হয়ে উঠেছিলাম। তোমার সন্তান? আমার সন্তান, আমার ছোট্ট সন্তান। যখন ওকে ছোট্ট ট্রে করে বাইরে নিয়ে যাচ্ছিল,
আমি শুধু ছোট্ট হাত পা দেখেছিলাম, তাও আবার ছিন্ন ভিন্ন। আমার তথাকথিত মায়ের জন্য আমার সন্তান মরে যায়, কারণ পাকা পেঁপে সে আমাকে খেতে দিয়েছিল। আমি জানতাম না পেঁপে বা আনারস খেলে আমার বাচ্চাটার কষ্ট হবে। জানি এতে মায়ের দোষ ছিল না, তবুও সব পেয়ে হারানোর যন্ত্রণা আমাকে শেষ করে দিয়েছিল, তাই আমি এসব করেছি। কথাগুলো শেষ করার আগে অনামিকার শ্বাসকষ্ট শুরু হয় ভীষণভাবে। তাই ডক্টর নাতাশা অনামিকাকে নর্মাল করে, কিন্তু অনামিকা বেশ ক্লান্ত হয়ে নেতিয়ে পড়ছিল বারবার। অতসী রাইমা দুজনে অনামিকাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনে আজ কান্না করছে। রাইমা বেশি স্পষ্ট করে বলে উঠল, কি ভয়ঙ্কর একা ছিলে তুমি আপু, সবার মাঝে থেকেও তুমি ছিলে না। আর আমি কিনা তোমাকে, আপু প্লিজ মাফ করে দিও। অতসী দ্রুত দাঁড়িয়ে কান্না করছিল। এদিকে অতসীর মা ঠায় বসে আছে, সবাই নিশ্চুপ। ডক্টর নাতাশা ইফাতের দিকে এগিয়ে যায়। ইফাত, সব জানার পর জানি না তোমাদের সিদ্ধান্ত কি হবে, তবে মেয়েটা মানসিকভাবে অসুস্থ। ছোট বয়স থেকে এসব আঘাত নিয়ে, অবহেলা নিয়ে ওর মাইন্ড নেগেটিভ দিকে চলে যাচ্ছিল। এমন হওয়াটাই স্বাভাবিক ছিল, শুধু হারিয়ে আজ এমন। যদি পারো ভালোবাসায় আগলে রেখো, শাস্তি দিয়ে পুরোপুরি অন্ধকারে ঠেলে দিও না। এক সময় ইফাত সায়ানের দিকে একটা ম্যাটারনিটি রিপোর্ট এগিয়ে দেয়। ফাইলের ওপরে বাচ্চার ছবি স্পষ্টত, রোগীর নাম লেখা আছে অনামিকা ইসলাম। রিপোর্ট দেখে দিহান বলতে লাগলো, অনামিকার প্রেগনেন্সির সময় সব এই রিপোর্টে লেখা আছে। অতিরিক্ত দুর্বলতা এবং অক্সিজেনের অভাবে বাচ্চা 13 সপ্তাহ বয়সে মারা যায়। তার মানে সায়ানের জন্য প্রস্তাব নিয়ে যাওয়ার সময়টা ছিল অনামিকার প্রেগনেন্সির সময়। তাই বাধ্য হয়েই অনামিকা সায়ানের মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কারণ অবশ্যই বাচ্চাটা ভালোবাসার মানুষের ছিল। অনামিকার কথা স্পষ্ট, সে অনামিকাকে প্রত্যাখ্যান করেছিল, তাই হয়তো মানসিক চাপে এমন করতে বাধ্য হয়েছে। তবে প্রশ্ন কিন্তু রয়েই যায়, অনামিকার সন্তানের বাবা কে? পেছন থেকে কারো কণ্ঠস্বর ভেসে আসে, দৃঢ় স্পষ্ট বলিষ্ঠ কণ্ঠে কেউ বলে ওঠে, অনামিকার সন্তানের বাবা আমি ছিলাম। পেছন ফিরে ইফাত খেয়াল করলো আফরিনের সাথে দাঁড়িয়ে থাকা লোকটি আর কেউ নয়, আফরিনের বড় ভাই মিস্টার রেদওয়ান রাকিব। ধীর পায়ে রেদওয়ান এগিয়ে যাচ্ছিল। অনামিকাকে দেখে দু চোখ উপচে পানি আসছে। মেয়েটা কি হতে কি হয়েছে? হ্যাঁ, আধঘুমে পিটপিট করে তাকিয়ে আছে অনামিকা। রেদওয়ানের প্রথম স্পর্শে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে। রেদওয়ান ধীরে ধীরে দু হাতের মাঝে অনামিকার ডান হাত আবদ্ধ করে নেয়। কপালে হাত ঠেকিয়ে চুপচাপ হাঁটুতে ভর দিয়ে বসে আছে। অনামিকা চোখ মুখ শক্ত করে আছে। বাকি সবার দৃষ্টি তখন ওদের দিকে। হাজারো কথার ঝড় আজকে খুলছে। আচ্ছা, আজকে কি রহস্য সমাধান দিবস? হ্যাঁ, কিছুটা সময় নিয়ে রেদওয়ান বলতে শুরু করে, আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমি প্রথম অনামিকাকে দেখেছিলাম। একলা একটা মেয়ে ক্যানভাসের পুকুরে পানিতে পা ডুবিয়ে বসে আছে। বইয়ের পাতায় ডুব দিয়ে সে যেন অন্য এক জগতে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই। হঠাৎ মেঘ ডাকলো, বৃষ্টি শুরু হলো। ব্যাগ থেকে ছাতা বের করে সে হাঁটছিল লাইব্রেরির দিকে। যতক্ষণ লাইব্রেরি খোলা ছিল ততক্ষণ সে বসে এক মনে পড়ছিল। বিকেলের দিকে চলে যাচ্ছিল, আমার মনটা খারাপ হলো, কারণ সে দুপুরের সময় থেকে আমার চোখের প্রতিটা পলকে যে মেয়েটা ছিল, তারপর প্রায় মেয়েটাকে দেখতাম, খুঁজে বেড়াতাম, কারণ আমি জানি না, হঠাৎ হঠাৎ পেয়েও যেতাম। পুরো ক্যানভাসে যখন বন্ধুদের সাথে আড্ডা দিত, তখন মেয়েটা বই নিয়ে চুপচাপ এক কোণে বসে পড়ত। একদিন নিজেকে নিজেই প্রশ্ন করেছিলাম, মেয়েটার কি কোনো বন্ধুই নেই? হ্যাঁ, মেয়েটার কোনো ফ্রেন্ড ছিল না, একদম একা। তবে ভবঘুরে বাচ্চাদের প্রতি বেশ টান। নিজে তাদের জন্য এটা ওটা কিনত, কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দিত না। একদিন অনুভব হলো আমি তো ভালোবাসি। হ্যাঁ, এই মেয়েকে ভালোবেসে ফেলেছি। যেদিন ভালোবাসার দাবি নিয়ে সামনে যাই, সেদিন প্রত্যাখ্যান করে। সে বলেছিল, পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই, সব সাময়িক আকর্ষণ কিংবা দায়িত্ব। তবুও আমি তো পিছিয়ে থাকিনি, প্রতিনিয়ত দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছিলাম। একদিন সে এসে বলল, আপনি কি জানেন আমি অনাথ, আমার বাবা মা কেউ নেই। এমন মেয়েকে করুণা করা যায়, ভালোবাসা যায় না। তোমার মা বাবা নেই এটা তোমার দোষ না, আর ভালোবাসতে হলে এসবের প্রয়োজন নেই। 2 দিন পর এই আমি আপনার কাছে অসহ্য হয়ে উঠব,
তখন আমি ভালোবেসে আগলে রাখবো। আমাকে ভালোবেসে আপনি কি করতে পারবেন? তুমি যা বলবে তাই। বিসর্জন দিতে পারবেন আপনার ওই বুকের সৌন্দর্য? জান দিতে পারবো, এটা আর কি। পুরুষ মানুষের গোপন সৌন্দর্য তার বুকের ঘন লোম। কোনো নারীর জন্য এটা বিসর্জন দিয়েন না। আমার থেকে ভালো মেয়ে পাবেন। আমার জন্য নিজের সময় নষ্ট করবেন না। ভালো থাকবেন। 2 দিন পর যখন সে আমাকে দেখলো, অবাক হয়ে তাকিয়েছিল। হয়তো ভাবতে পারেনি আমি এমন করব। কিছুক্ষণ পর আমার বুকে হামলে পড়ে কাঁদতে থাকে। সেদিনের কান্নায় কিছু তো ছিল, হয়তো একটু ভালোবাসা পাওয়ার পূর্ণতা। শুরু হয় আমাদের পথ চলা। অতসী মামি মামা সম্পর্কে সব বলল। প্রচন্ড কান্না করত। সেদিন অতসীকে ওর জন্য অপমানিত হতে হতো। বারবার প্রতিজ্ঞা করত অতসীকে কিছুই বলবে না। মাপ চাইবে, বারবার ভুলে যেত। এভাবেই চলছিল। একদিন আমার মাথায় ভূত চাপলো, বিয়ে করার ভূত। অনামিকা প্রস্তাব পাঠাতে বললে আমি বলেছিলাম পরে পাঠাবো তো, আগে আমরা নিজেরা বিয়ে করে নেব। এতে ফ্যামিলি না মানলেও আলাদা করতে পারবে না। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু পরে বাধ্য হয়। হুজুর আমাদের কালেমা পড়ে বিয়ে দেয়। 3 কবুলে বিয়ে। তারপর বেশ চলছিল। আমার তখন অনামিকাকে শারীরিকভাবে চাই, খুব চাই, কিন্তু অনামিকা এবারও রাজি না। পরে যখন বলি আমার হক আছে, সে ফেরায় না। সে রাতের পর থেকে অনীহা আসতে শুরু করে। তখন ওর কথা, কান্না অসহ্য লাগতো, ইগনোর করতাম। কয়েকদিন পর যেমন মুখে মুখে কবুল বলে বিয়ে করেছিলাম, ঠিক তেমন তালাক বলে সব শেষ করে দিই। আমি জানতাম অনিকার কেউ নেই, ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু বোকা মেয়েটা কি করলো জানো? বোকা মেয়েটা ক্যানভাসে ছেলেদের সাথে মিশতে শুরু করলো, বন্ধু বানাতে লাগলো। হয়তো মনে করেছিল আমি জেলাস হয়ে ফিরে আসব, কিন্তু তার প্রতি আমার একরাশ অনীহা আমাকে ফিরে আসতে দেয়নি। কয়েকদিন পর কল দিয়ে সে বলল সে নাকি কনসিভ করেছে। আমি সহজভাবে এবসন করাতে বললাম। সে প্রতি উত্তরে বলেছিল, আমি অ্যাবর্শন করাবো না। নিজের এতটুকু যোগ্যতা রাখি নিজের সন্তানকে আগলে রাখার, মানুষ করার। ভয় নেই, কোনোদিন সামনে এসে দাঁড়াবো না অধিকারের দাবি নিয়ে। তারপর আর তার সাথে কথা হয়নি। পরে একদিন জানতে পারলাম বাচ্চাকে অ্যাবর্শন করিয়েছে। মেজাজ গরম হয়ে যায়, কিন্তু পরে জানতে পারি অ্যাক্সিডেন্টের অভাবে আমাদের সন্তান 13 সপ্তাহে মারা যায়। কারণ আমি আমার দেওয়ার টেনশন হয়তো নিতে পারিনি, তাই তো এমন হলো। তারপর অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তারপর সেদিন আফরিন যখন ফেসবুকে অনামিকার সাথে ছবি আপলোড করে, তখন দ্রুত দেশে ফিরে এসেছি। আফরিন থেকে সব জেনে নিজেকে আটকে রাখতে পারিনি। আমি জানি আমি খুব খারাপ। তখন আমার উচিত ছিল, যখন অনামিকা শুরুর দিকে অর্ষির বাবা মা নিয়ে পাগলামো করত, সে বিষয় সিরিয়াসলি নেওয়া। কারণ ওর ব্যবহার মাঝে মধ্যে উগ্র হয়ে উঠত, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি আমলে নিইনি। ভেবেছিলাম হয়তো স্বাভাবিক, কিন্তু এসব মোটেও স্বাভাবিক ছিল না। রেদনের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে আছে। ঠিক সে মুহূর্তে আফরিন অন্য এক কথা বলে বসে। আফরিন, আমরা সবাই এটা জানি সায়ান ভাই অতসীকে ভালোবাসে। বিয়েটা কি আজ তাও ক্লিয়ার হলো। তাই বলছিলাম তাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। অনামিকা আপুকে আমাদের মেনে নিতে সমস্যা নেই, তাই বলবো যত দ্রুত ডিভোর্স করানো যায় তাই দেখা উচিত। আফরিনের কথায় সবাই রাইমা ফেসে উঠল, কিছুটা চিৎকার করে বলল, কেন গো, মেয়েটাকে তোমাদের মানুষ মনে হয় না? যার যখন ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। অনামিকা আপু যতক্ষণ পর্যন্ত নিজে থেকে সায়ান ভাইয়াকে ডিভোর্স না দিবে, সে পর্যন্ত ডিভোর্সের কথাও কেউ মুখে আনতে পারবে না। যখন ইচ্ছা হবে মাথায় নিয়ে নাচবেন, ইচ্ছা হবে দূরে ফেলে দিবেন, তা হচ্ছে না। দেখি কে কি করে। শাস্তি? ঠিক কি শাস্তি দিতে চাইছেন অনামিকা আপুকে? কি করবেন? মারবেন নাকি পুলিশে দিবেন? না মানে আমি তো এ দুটো ছাড়া কোনো শাস্তি খুঁজে পাচ্ছি না।
অনামিকা আপুর জন্য আপনাদের কোনো সিম্পাথি না থাকলেও আমার হচ্ছে। মেয়েটা ছোটবেলা থেকে যে এক প্রকার গোমর জীবন পার করেছে, এটা চোখে পড়ছে না? ক্রিমিনাল মাইন্ডেড। স্বাভাবিক, আমরা মানুষ চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু ততক্ষণ অব্দি সমস্যা অনুভব করতে পারি না যতক্ষণ আমাদের নিজেদের উপর না আসে। অনামিকা আপু যাই হোক না কেন, সে স্বাভাবিক মাইন্ডে এসব করতো না। সে কারো দয়ার পাত্রী না। আমি বলছি না দয়া দেখাতে, কিন্তু তার অনুমতি ব্যতীত কোনো প্রকার জ্ঞানহীন অবস্থায় তার ডিভোর্স করানো উচিত না। তার জীবন নিয়ে খেলা অধিকার কেউ আমাদের দেয়নি। অথচ দেখেন, কোনো না কোনো ভাবে আমরা সবাই এই জঘন্য খেলায় মেতে উঠেছি। আমি জানি অতসী কতটা সহ্য করেছে, কিন্তু অতসীর জন্য বাবা বাদ দিয়ে আমরা সবাই ছিলাম। অনামিকার কি ছিল? কেউ না। তাছাড়া হাতের 5 আঙুল সমান হয় না। ঠিক তেমনি অতসী অনামিকা দুজন আলাদা মানুষ। অতসীর ধৈর্যের প্রশংসা করতে আমি বাধ্য, সেদিকে অনামিকার পরিস্থিতিতে আমি আশাহত। আমি নিজেও অনামিকা আপুকে বারবার কথার দ্বারা অপমান করেছি, কিন্তু আজ বুঝছি মেয়েটা কতটা ভয়ঙ্কর একা ছিল। একটা গল্প যখন আমরা পড়ি, আমরা গল্পে একটা নায়িকার এমন কষ্টে কষ্ট পাই ঠিক, কিন্তু সে বাদে অন্য কারোর এমন কষ্ট মেনে নিতে পারি না। গল্পটা শুধু নায়িকাকে নিয়ে হয় না। একটা গল্প তখন স্বয়ংসম্পূর্ণ যখন প্রতিটি চরিত্র পরিপূর্ণ। প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে, থাকে বেঁচে থাকার লড়াই, বারবার হারতে হারতে জিতে যাওয়া। আমি অনামিকা আপুর পক্ষ নিচ্ছি না, বলছি না সে যা করেছে এর জন্য অবশ্যই সে ধিক্কার যোগ্য, কিন্তু তাই বলে তার অসহায়ত্বের সুযোগ ব্যবহার করে আমরা কি তার থেকে খুব ভালো কাজ করছি? এখন আমাদের তার প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। এভাবে মুখ ফিরিয়ে নিলে সে বড্ড একলা তো সারা জীবন ছিলই, এখন হয়তো মরেও যাবে। সায়ান ভাই অতসীকে ছাড়বে না, এটা আমার বিশ্বাস। আবার সুস্থ মস্তিষ্কে অনামিকা আপু সায়ান ভাই আর অতসীর মাঝে আসবে না। আমি অতসীর কথা চিন্তা করি, কিন্তু অনামিকা আপুকে ফেলে দিতে পারছি না। তার ভালোবাসার প্রয়োজন, কেয়ার, ভালোবাসা সব দিয়ে অনামিকা আপুকে নর্মাল লাইফে আমরা ছাড়া কে ফিরিয়ে আনবে? রাইমার কথায় ইফাত সহমত হলো। সায়ান অতসীর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই মেয়েটার তাহলে কি দোষ? এই মেয়েটা কেন সহ্য করছে? তবে যাই হোক না কেন, আমি তোমাকে ছাড়বো না অতসী। আমি একা এই ব্রহ্মাণ্ডের ভিতর একটি বিন্দুর মতো। আমি একা, আমার অন্তর রক্তাক্ত, আমার মস্তিষ্ক জর্জরিত, আমার স্বপ্ন নিয়ন্ত্রিত, আমার শরীর লাবণ্যহীন, আমার জীব কাটা। তবুও এক নতুন পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে, আমাকে তড়ায়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। অনামিকা সত্যি বড্ড একা। ক্লান্তিতে দুচোখ ভেঙে সামলে আসলেও নিজেকে সামলে নিচ্ছে সে। শাওয়ারের পানিতে ভিজে যাচ্ছে পুরো শরীর। মাকে তার মনে নেই, বাবাকে দেখেছে বছর 2 আগে। সংসার করছেন দীপি। আজকে নিজের জীবন কেমন যেন খয়রাতি জীবন মনে হচ্ছে। এমন জীবন তো কাম্য ছিল না। ভুলেও সে কারো করুণার পাত্রী হতে চায় না। নিজেকে গুটিয়ে রুম থেকে বেরিয়ে এলো অনামিকা। বাইরে সবাই বসে আছে। হালকা গতিতে অতসীর দিকে এগিয়ে যাচ্ছিল অনামিকা। অতসী এগিয়ে এসে দুহাতে আঁকড়ে ধরতে চাইলে অনামিকা ছাড়িয়ে নেয়। আর কত করুণা, হ্যাঁ? আর চাই না, তার কিচ্ছু চাই না। অতসী, তোকে এখন প্রচন্ড আদর করতে ইচ্ছে করছে, কিন্তু একটু পরেই আবার তোকে খুন করতে ইচ্ছা করবে। তাই কথাগুলো বলছি। আমি জানি না কেন আমার সাথে এমন হয়েছে, জানতেও চাই না। তোর সংসার তুই সামলে নে, আমাকে মুক্তি দে। আমি মুক্তি চাই। কিন্তু হ্যাঁ সায়ান মাহমুদ, তোমার সাথে আমার বিয়ের রেজিস্ট্রেশনটা ফেক ছিল, চাইলেই খোঁজ নিতে পারো। এই কারণে আমি শরীয়ত মোতাবেক বিয়ে করতে রাজি হইনি। না সে 1 মাসে তোমার কাছাকাছি এসেছিলাম। আমি জানতে চেয়েছিলাম অতসীর প্রতি ঘৃণা নাকি আমার প্রতি ভালোবাসার সৃষ্টি করে। যদি করে তাহলে ধুমধাম করে বিয়ে করে নিব, এভাবে আমার প্রতিশোধ শেষ হবে। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মা রেখে। যাই হোক, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে ডিভোর্স আসবে না। অতসীর কথা সাথে শেষ করেই অনামিকের রেদনের দিকে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়ে বলতে থাকে, আমি মনে করতাম আমার মা আমার সন্তান হয়ে ফিরে আসবে, কিন্তু আমি তো তাকে বাঁচাতে পারিনি। কোথাও না কোথাও আমার সন্তানের খুনি আপনি। কোনো মা কি পারে তার সন্তানের খুনিকে মাফ করে দিতে? আমিও পারবো না। তাই আমার সামনে কোনোদিন কোনো দাবি নিয়ে আসবেন না। কথাগুলো বলে অনামিকা মামাকে গিয়ে হাত ধরে বলল, কয়েকটা দিন, মাত্র 7টা দিন আমাকে আপনার বাসায় ঠাঁই দিন, আমি চলে যাব। সেদিন অনামিকা সত্যি চলে যায় অতসী সায়ানের জীবন থেকে।
তারপর সায়ান খবর নিয়ে জানতে পারে সত্যি তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। এতটা নিখুঁতভাবে সব অনামিকা হ্যান্ডেল করেছিল যেখানে সন্দেহের কোনো অবকাশ ছিল না। অনামিকার মাইন্ড এতটা প্রতিশোধ নেশায় মত্ত ছিল, ভাবলেই গা শিউরে ওঠে। অনামিকা হৃদয়নকে মাফ করেনি, হৃদয়ন আশা ছাড়েনি। 7 দিন পর অনামিকা ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু চলে যায়, কারণ সে নিজেকে সময় দিতে চায়। কেউ বাধা দেয়নি। অতসী সায়ানের লাইফ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন অতসীর কথায় সায়ানের সব যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। যে অতসীকে পাওয়ার জন্য এত কিছু, সেই অতসী সায়ানকে ছেড়ে দিতে চাইছে। মিস্টার মাহমুদ, সব কর্মের ফল না পেলেও কিছু কর্মের শাস্তি এই পৃথিবীতে পেয়ে যেতে হয়। ধরে নিন না, এইটা আমার প্রতি, আমার বোনের প্রতি করা প্রতিটি অন্যায়ের শাস্তি। কোন ধরনের শাস্তি এটা? তুমি বললে আমার মেনে নিতে হবে? হবে তো মিস্টার মাহমুদ। আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা কি নেই? বিয়ের পরে আপনার কাছে আমি কিছু চেয়েছি, শুধু আজকে। চাওয়া না চাওয়া ফ্যাক্ট না, ফ্যাক্ট ইজ দ্যাট আই কান্ট অ্যালাউ দিস। আপনি কি চান না মানুষ আমাকে, আমার নিজের পরিচয় আমাকে চিনতে পারবে? তুমি আমার কোম্পানি জয়েন করো, ইনফ্যাক্ট তুমি চাইলে আমি দেশেই। মিস্টার মাহমুদ, এটা একটা স্বপ্নের মতো। আমি ফ্রি কিছু চাই না। সাফল্যের কোনো শর্টকাট পদ্ধতি নেই। আপনি যেতে দিতে না চাইলে আমি যেতে পারবো না, কিন্তু এইভাবে হয়তো আমার সব ইচ্ছেগুলো মাটি চাপা পড়ে যাবে। অতসীর কথা শেষ হতে না হতেই সায়ান দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। যাবেই না বা কেন? যে অতসীর জন্য এই গল্পের শুরু, সেই গল্পের অতসী এভাবে সায়ানকে ছেড়ে 2 বছরের নামে সিঙ্গাপুর চলে যাবে? শুধুমাত্র একটা ভালো কোম্পানি থেকে জব অফার এসেছে বলে, গ্রাফিক্স ডিজাইনের উপর আরো বিস্তর জানতে পারবে বলে, আবার বলছে কিনা এসব শাস্তি। 2 বছরের হিসাবও জানে না কি? দিহানের বাচ্চাকে পানিতে চুবিয়ে রাখতে ইচ্ছা করছে। আজও যদি অতসীকে সে এসব না শিখাতো তাহলে হয়তো এমন স্বপ্ন অতসী দেখতো না। অতসীর কথা শেষ হতে না হতেই সায়ান খুব দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। যাবে নাই বা কেন? যে অতসীর জন্য এই গল্পের শুরু, সেই গল্প অতসী এভাবে সায়ানকে ছেড়ে 2 বছরের নামে সিঙ্গাপুর চলে যাবে। বেশ রাত করে সায়ান বাসায় ফিরে। অতসী দিব্যি বসে আমলকি খাচ্ছে, বেশ রাগের সাথে। সায়ান এসে হাত থেকে আমলকি নিয়ে নিল। অতসী ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। কথা না বলে ফ্রেশ হতে চলে গেল সায়ান। ফিরে এসে সায়ান অতসী খাবার খাওয়ানোর জন্য হাত বাড়াতেও অতসী বলল, আজ আমি দেই। সায়ান মুচকি এসে খাবার অতসীর মুখের দিকে তুলে দিয়ে বলল, আমরা একজন অপরকে কতটা ভালোবাসি এটা জানতে হলেও বুঝতে হলেও আমাদের দুজন দুজনকে সময় দেওয়া প্রয়োজন। আজ থেকে ঠিক 5 দিন পর তোমার যাওয়ার সময় আশা করি বুঝেছো। কথাগুলো বলার সময় সায়ানের কণ্ঠস্বর পাল্টে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে অতসীর মুখে খাবার তুলে দিল। অতসীর গলা দিয়ে আজ যেন কোনো খাবার নামছিলই না। কে জানে, সারা রাত অতসী সায়ানের বুকের পাশে মাথা রেখে জেগেছিল। ইদানিং আগের মতো অস্বস্তি কাজ করে না, কিন্তু অনামিকের এসব কাজগুলো মানতে বেশ কষ্ট হয়। ভাবতেও অবাক লাগে, সায়ান, ইফাত কিংবা দিহানের মতো মানুষদের এত সহজে মিথ্যে বিয়ের অভিনয়ে এত নিখুঁতভাবে কিভাবে ভাসিয়ে ফেললো? পরের দিনগুলো খুব দ্রুত পার হলো। অতসী যেদিন চলে যাচ্ছিল, অতসীর বাবা এসেছিল, কিন্তু সায়ান তার সাথে অতসীকে একা ছাড়েনি। এয়ারপোর্টে সবাই ছিল, কিন্তু সায়ান ছিল না। বাসা থেকে তাকে বিদায় দিয়ে দেয়, কারণ সে অতসী চলে যাওয়া হয়তো সহ্য করতে পারছিল না। সবাইকে ছেড়ে দেওয়া অবশ্যই খারাপ লাগছিল। অতসী ভেবেছিল মিস্টার মাহমুদ অন্তত আসবে, এয়ারপোর্টে অব্দি তার হাতে হাত রেখে যাবে, কিন্তু এমন হলো না। শুধু ইবাদ এসছে সাথে। ইমিগ্রেশন শেষ করে অতসী কান্নায় ভেঙে পড়ে। খুব কষ্ট হচ্ছিল অতসী, তবুও নিজেকে সামলে নিয়ে পাড়ি জমালো স্বপ্নের দেশে। প্রথমে অতসীর সবকিছুতেই সমস্যা হচ্ছিল। জলবায়ু পরিবর্তন, ঠিকমতো কিছুই করতে পারতো না। খেতে বসলে সায়ানকে মনে করে কেঁদে উঠতো। সবসময় অতসী সায়ানের কমতি অনুভব করত। মুঠোফোনের অপর পাশে সায়ানের কণ্ঠ শুনে মাঝে মধ্যে কেঁদে উঠতো অতসী। তবুও অতসীর স্বপ্নের পথে বাধা হয়ে আসতে দিচ্ছিল না সায়ান, কারণ ভালোবাসার জন্য নিজের মনকে আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয়, যাতে ভালোবাসা শুধু যেন আপন আকাশে উঠতে পারে। তার ওরার জন্য যেন অন্যের আকাশে পাখনা না মেলে। নিজেকে সামলে গুছিয়ে উঠতেই কেটে গেল 3 মাস। 3 মাসে অনেক কিছুই শিখেছে অতসী। মানুষ চিনেছে, পরিবেশ বুঝে চলেছে। পাওয়ার খাতায় জমা হয়েছে অনেক, শুধু সায়ানের উপস্থিতির অনুভবগুলো বাদে। আজ কোনো এক ফ্রেন্ডের বিয়েতে ইনভাইট করেছে অতসীকে। খ্রিস্টানদের বিয়ে কখনো অতসী দেখেনি, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। মোটামুটি থিম অনুসারে লং ড্রেস পরেছে, অফ হোয়াইট কালারের চুলগুলো ছেড়ে দিয়েছে, সাথে কিছু ফুল। দ্রুত তৈরি হয়ে পৌঁছে যায় ভ্যানুতে। বিয়ের সব নিয়ম সে দেখতে চায়। বিয়ে শেষ হওয়ার পর একটা সময় নতুন বউ নিজের হাতে ফুল ছুঁড়ে মারে, যা অন্য কোনো মেয়ের হাতে পড়ে তার বিয়ে দ্রুত হয়, এটা তাদের মাননি। কিন্তু এবার ফুল এক ছেড়ে পেল। ছেলেটা অতসীর কলিগ। হুট করে এসে অতসীর সামনে হাঁটু গেড়ে
ফুল নিয়ে বসে। চারপাশে সবাই হই হুল্লোড় করে অতসীকে প্রপোজাল একসেপ্ট করতে বলছিল। অতসী এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেশ ঘাবড়ে নিজের দু হাতে কাপড় শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটা যেই না অতসীর হাত ধরতে যাবে ঠিক তখনই কি একজন ছেলেটাকে সজোরে লাথি মেরে ফেলে দেয়। অতসী কিছু বুঝে ওঠার আগেই সামনের ছেলেকে একজন মেরে রক্তাক্ত করে ফেলেছে। সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে। এ আর কেউ নয়, মিস্টার শায়ান মাহমুদ।